কই তুই? তাড়াতাড়ি রেডি হ, আমি তোদের বাসার সামনে আসছি, সাথে আব্বু আম্মুও আছে। কেন, কোথাও যাচ্ছিস নাকি? রে, ভাইয়া আসছে, তাই এয়ারপোর্টে যাচ্ছি। আসার সময় মার্কেটেও যাব। আমার ঈদের জন্য আরও কিছু জিনিস কেনার বাকি আছে। এখন কথা না বাড়িয়ে জলদি রেডি হ। শুভ্রার কথাগুলো শোনা মাত্রই হৃদির বুকটা ধক করে কেঁপে উঠল। সারা শরীরে যেন একটা বিদ্যুৎ খেলে গেল। শুভ্র আসছে। 1.5 মাস পর মানুষটা ফিরছে। শুভ্রা, তুই যা না, আজ আমার অনেক কাজ আছে, প্লিজ। উহু, কোনো বাহানা চলবে না। আমরা অলরেডি তোদের বাড়ির রাস্তায় ঢুকে গেছি, তাই কথা না বাড়িয়ে চুপচাপ রেডি হয়ে নে, না হলে আমি নিজে এসে তোকে টেনে হিচড়ে গরুর মতো রেডি করাবো। হৃদি জানত শুভ্রা ঠিক তার ভাইয়ের মতোই জেদি। একবার যেহেতু বলেছে তাকে নিয়ে যাবে, তার মানে সে যুদ্ধ করে হলেও হৃদিকে ঘর থেকে বের করবে। হৃদি এক বুক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা ঠিক আছে। হৃদি নিজের রুমে এসে একটা নেভি ব্লু রঙের 3 পিস পরে নিল, সাথে ম্যাচিং কালো রঙের হিজাবটা নিখুঁত করে বেঁধে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বটা দেখে সে নিজেই শিউরে উঠল। বুকের ভেতরটা এখনও অবাধ্যের মতো ধকধক করছে। 1.5 মাস, দীর্ঘ 1.5টা মাস পর সে আজ শুভ্রর মুখোমুখি হবে। ভাবতেই কেমন জানি হাত পা ঠান্ডা হয়ে আসছে তার। এক অদ্ভুত শিহরণ সারা শরীরে খেলে যাচ্ছে। সে দ্রুত রেডি হয়ে নিচে নামতেই বাবা ইকবাল এহসান তাকে দেখে বললেন, শুভ্রা কল দিয়েছিল, তোকে নাকি সাথে নিয়ে এয়ারপোর্টে যাবে ওরা। বাবা, আমি রেডি হয়েছি। পাশ থেকে ছোট ভাই ইমন লাফিয়ে উঠে বলল, আপু, আমিও যাব কিন্তু তোমাদের সাথে। হৃদি কিছু একটা বলতে যাবে, তার আগেই বাইরে থেকে পরিচিত এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে তাড়াতাড়ি রেডি হ। দরজার দিকে তাকিয়ে সবাই দেখল সোহান চৌধুরী, সাহেরা চৌধুরী আর পেছনে চঞ্চল ভঙ্গিতে দাঁড়িয়ে আছে শুভ্রা। ইকবাল এহসান সাথে সাথে দাঁড়িয়ে সোহান চৌধুরীকে দেখে পরম আপ্যায়নের সুরে বললেন, আরে ভাই সাব যে, আসুন আসুন, বসুন এখানে। সবাই ড্রয়িং রুমে বসল। শুভ্রর ফ্লাইট এখনো ল্যান্ড করেনি, হাতে কিছুটা সময় আছে, তাই দুই পরিবার মিলে হালকা নাস্তার আড্ডায় মেতে উঠল। বড়দের জমানো গল্পের মাঝে হৃদি চুপচাপ এক কোণে বসে রইল। কিছুক্ষণ পর ইমন রেডি হয়ে ড্রয়িং রুমে চলে এলো। শুভ্রা হৃদির হাত ধরে টেনে তুলল। চল এবার, দেরি হয়ে যাচ্ছে, ভাইয়া নামার আগেই আমাদের পৌঁছতে হবে। সবাই মিলে এয়ারপোর্টে এসে থামল। তারপর শুরু হলো এক দীর্ঘ আর উৎকণ্ঠাময় অপেক্ষা। কিছুক্ষণের মধ্যেই রানওয়েতে চাকা ছিল বিশাল এক বিমান, আর যাত্রীদের ভিড় ঠেলে ধীর পায়ে বেরিয়ে এলো শুভ্রকে দেখা মাত্রই শুভ্রা উল্লাসে চিৎকার করে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। শুভ্রও এক হাত দিয়ে পরম মমতায় বোনকে আগলে নিল। হৃদি একপাশে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আর চোখে দেখছে মানুষটাকে। 1.5 মাস প্রবাসে কাটিয়ে লোকটা আজ মারাত্মক হ্যান্ডসাম হয়ে ফিরেছে। পরনে কুচকুচে কালো শার্ট, কালো প্যান্ট, বাঁ হাতে ব্র্যান্ডের দামি স্মার্ট ওয়াচ আর চোখে ডার্ক সানগ্লাস, এক কথায় সিনেমার হিরো। হৃদি বিষণ্ণ মনে ভাবল, এই লোকটা কি কালো আর সাদা রং ছাড়া দুনিয়ায় আর কিছু চেনে না? শুভ্র এগিয়ে গিয়ে সোহান চৌধুরী আর সাহেরা চৌধুরীর সামনে দাঁড়ালো। তাদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলল, কুশল বিনিময় করল। কিন্তু হৃদি ঠিক চোখের সামনে দাঁড়িয়ে থাকলেও শুভ্র একবারের জন্য তার দিকে তাকানোর প্রয়োজন মনে করল না, যেন হৃদি সেখানে স্রেফ একটা অস্তিত্বহীন ছায়া। কথা শেষ করে শুভ্র গটগট করে এগিয়ে গিয়ে নিজের গাড়িতে উঠে বসল। ইতিমধ্যে ঈশানও শুভ্রর গাড়ি নিয়ে হাজির হয়েছে। শুভ্রা জেদ ধরল সে ভাইয়ের গাড়ি দিয়েই যাবে। তোরা দুজন যা, আমি মামা মামির গাড়ি দিয়ে আসি। শুভ্রা সাথে সাথে হৃদির হাত চেপে ধরে জেদ ধরল। উহু, চলবে না, আমি গেলে তোকে নিয়েই যাব, আমার সাথে তুই যাবি। এই বলে শুভ্রা এক প্রকার জোর করে হৃদিকে টেনে পেছনের সিটে বসালো, নিজেও বসলো আর পাশে ইমনকেও বসালো। সামনে ঈশান আর ড্রাইভিং সিটে স্বয়ং শুভ্র কারো দিকে না তাকিয়েই ইঞ্জিনে গর্জন তুলে গাড়ি স্টার্ট দিল। গাড়িটা তীব্র গতিতে এয়ারপোর্ট ছেড়ে হাইওয়ের দিকে ছুটতে লাগলো। স্টিয়ারিংয়ে শুভ্রর শক্ত হাতের মুঠো আর আয়নায় বারবার আছড়ে পড়া তার নির্লিপ্ত চাউনি হৃদির বুকের ভেতর এক অদ্ভুত ঝড় তুলে দিচ্ছে। এত কাছে থেকেও মানুষটা আজ যেন যোজন যোজন দূরের কোনো অচেনা পথিকের মতো গাড়ি চালিয়ে যাচ্ছে। গাড়ি এসে থামল শহরের নামকরা এক দামি শপিং মলের সামনে। গাড়ি থেকে নামার আগেই শুভ্র ফোন করে সোহান চৌধুরীকে জানিয়ে দিল তারা যেন সরাসরি বাসায় চলে যান। সে শুভ্রাকে নিয়ে কেনাকাটা শেষ করে পরে ফিরবে। শপিং মলের উজ্জ্বল আলোর নিচে 5 জন ভেতরে ঢুকল। সামনে চঞ্চল পায়ে শুভ্রা, হৃদি আর ইমন, আর তাদের ঠিক পেছনে একরাশ আভিজাত্য নিয়ে হাঁটছে ঈশান আর শুভ্র।
শুভ্রর ব্যক্তিত্ব আর গম্ভীর চলন দেখে শপিং মলের কর্মীরা তৎক্ষণাৎ এগিয়ে এলো। বিনয়ের সাথে মাথা নুয়ে তারা জানতে চাইল। শুভ্রা এক মুহূর্ত দেরি না করে একটা নামী শোরুমে ঢুকল। সেখানে থরে থরে সাজানো দামি সব পোশাক। শুভ্রা প্রথমেই নিখুঁত কারুকার্য করা চমৎকার এক পিস 3 পিস দেখল। তারপর পাথরের মতো দাঁড়িয়ে থাকা হৃদির দিকে তাকিয়ে নিরুত্তাপ গলায় বলল, চুপচাপ দাঁড়িয়ে না থেকে দেখ কোনটা পছন্দ হয়। হৃদি এক বুক অস্বস্তি নিয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়েছিল। সে শুভ্রার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, শুভ্রা, মনে হচ্ছে তুই আজ আমাদের ঈদের মার্কেট করিয়ে দিচ্ছিস। আমি এইখানে কেন? আরে ইয়ার, ভাইয়া আছে তো, কি নিবি নে, সব ভাইয়া পে করবে। আজ কোনো কৃপণতা চলবে না। অসম্ভব, আমি কিছুই নেব না। শুভ্রা অনেক জোর করল, বারবার বোঝানোর চেষ্টা করল, কিন্তু হৃদি তার সিদ্ধান্তে অনড়। ভেতরে কেমন যেন দম বন্ধ হয়ে আসছে তার। শেষমেশ কোনো উপায় না দেখে সে শুভ্রাকে ওয়াশরুমের কথা বলে ওই শোরুম থেকে দ্রুত বেরিয়ে এলো। হৃদি ওয়াশরুমের কথা বলে শোরুম থেকে বেরিয়ে এলো তো ঠিকই, কিন্তু শপিং মলের চাকচিক্যের মাঝে এসে মেয়েদের মন কি আর অত সহজে মানে? কিছুতেই না। হাঁটতে হাঁটতে হঠাৎ হৃদির চোখ আটকে গেল ওপরের তাকে ভাঁজ করে রাখা একটা চমৎকার অ্যাশ রঙের 3 পিসের দিকে। ছাই রঙের ওপর সূক্ষ্ম আর নিখুঁত কাজ করা ড্রেসটা দেখে হৃদি আর নিজেকে সামলাতে পারল না। সে সেলসম্যানকে ডেকে ওটা নামাতে বলল। হাতে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল হৃদি। কাপড়টা যেমন মোলায়েম, কাজটাও তেমন রাজকীয়। মনে মনে ভাবল ঈদের দিন এটা পরলে তাকে বেশ মানাবে। পছন্দটা একদম মনে ধরে গেল তার। এবার একটু ইতস্তত করে প্রাইসটা জিজ্ঞেস করতেই দোকানদার একগাল হেসে বলল, ম্যাম, এটা একদম নতুন কালেকশন, এই বছরেই এসেছে। ডিজাইনটা একদম ইউনিক। আমরা এমনিতেই এটা 4000 টাকায় বিক্রি করছি, কিন্তু আপনার জন্য স্পেশাল ডিসকাউন্টে মাত্র 3500 টাকা রাখব। কথাটা শোনা মাত্রই হৃদির চোখ তো চড়ক গাছ। নিজের অজান্তেই তার কপালে ভাঁজ পড়ল। সে মনে মনে হিসেব মেলালো। বাবার কাছ থেকে ঈদি বাবদ মাত্র 1500 টাকা পেয়েছে সে, যেটা এখন তার ব্যাগে ভাঁজ করা আছে। আর এই সাধারণ একটা 3 পিসের দাম কিনা 3500 টাকা। হৃদি এক মুহূর্ত থমকে থেকে পরক্ষণেই কোমরে হাত দিয়ে মুখটা বাঁকিয়ে বলল, হ্যাঁ, কি বলেন? 3500 টাকা? আমাকে কি একদম বোকা পেয়েছেন শুনি? এই সামান্য তেনার দাম এত? শুনুন ভাইজান, অত পটর পটর না করে সোজাসুজি কথা বলি। গুনে গুনে 500 টাকা দিব, দিলে দেন, আর নইলে এই ড্রেস নিয়ে সোজা গোল্লায় যান। আমার 1500 টাকার বাজেট, তার উপর আপনি আবার ডাকাতি করতে এসেছেন? হ্যাঁ, হৃদির এমন আজব দরদাম শুনে দোকানদার বেচারা একদম ভ্যাবা চ্যাকা খেয়ে হাঁ করে তাকিয়ে রইল, যেন সে জীবনেও এমন বিপজ্জনক কাস্টমার দেখেনি। লোকটার অমন বোকা বনে যাওয়া দেখে হৃদি ভ্রু কুচকে কোমরে হাত দিয়ে তরপড়িয়ে বলে উঠল, কি ব্যাপার? হা করে তাকিয়ে আছেন কেন? মুখের মাঝে ঢুকে যাবে তো, মুখটা বন্ধ করুন। না মানে ম্যাম, আপনি প্লিজ ড্রেসটা আরেকবার ভালো করে দেখেন। কাপড় থেকে শুরু করে ডিজাইন সবই একদম ইউনিক। 3500-এর নিচে এটা দেওয়াই সম্ভব না। দেখেন ভাইজান, আমার দেখা হয়ে গেছে, যা বোঝার বুঝে নিয়েছি আমি। 500 টাকা দিলে দেন, নইলে গেলাম আমি। আমার আবার সময়ের খুব দাম। কিন্তু ম্যাম, 500 টাকায় তো এটার। বেচারার কথা শেষ হওয়ার আগেই পেছন থেকে একজনের অত্যন্ত গম্ভীর আর ভারিক্কি কণ্ঠস্বর ভেসে এলো, প্যাক ইট আপ। হৃদি চমকে উঠে পেছনে তাকিয়ে দেখে শুভ্র দাঁড়িয়ে আছে। সে 2 হাত পকেটে গুজে শান্ত ভঙ্গিতে নিজের সানগ্লাসটা খুলে ফেলেছে। শুভ্রকে একদম কাছে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদির বুকের ভেতরটা আবারও অবাধ্যের মতো কেঁপে উঠল, কিন্তু পরক্ষণেই একরাশ অভিমান এসে সেই কাঁপুনিকে চাপা দিয়ে দিল। সে নিজেকে শক্ত করে দাঁড়িয়ে রইল। ফার্স্ট প্যাকেট। দোকানদার এবার আর দেরি করল না, চটজলদি ড্রেসটা প্যাক করে শুভ্রর হাতে তুলে দিতে নিলে, যা দেখে হৃদি আর চুপ থাকতে পারল না। আরে ভাই, আপনি তেনাটা এতগুলো টাকা দিয়ে কিনলেন? আরে এই তেনার দাম কোনোভাবেই 500 টাকার উপরে হবে না। শুধু শুধু লস খাচ্ছেন তো আপনি। শাট আপ ইডিয়েট। শুভ্রর সেই বজ্রকঠিন ধমক খেয়ে হৃদি একদম চুপসে গেল। তার মুখটা মুহূর্তেই ছোট হয়ে এলো। শুভ্র কাউন্টার থেকে শপিং ব্যাগটা ছো মেরে তুলে নিল এবং সেটা হৃদির দিকে বাড়িয়ে দিয়ে শীতল গলায় বলল, হোল্ড দিস। হৃদি থতমত খেয়ে ব্যাগটা হাতে নিতেই শুভ্র তার চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে শাসানোর ভঙ্গিতে বলল, নেক্সট টাইম যদি আবার দেখি কোনো দোকানে এসে এমন ফালতু সেন্ট ক্রিয়েট করেছিস, তবে তোর এই 2 পা কেটে বাড়িতে বসিয়ে রাখতে আমার একদম সময় লাগবে না। আন্ডারস্ট্যান্ড? বলেই হৃদির হাত শক্ত করে চেপে ধরে টানতে টানতে শুভ্রার কাছে এনে দাঁড় করিয়ে দিল শুভ্র। হৃদি ব্যথায় উ করে উঠল, কিন্তু শুভ্রর পাথুরে চাউনি দেখে শব্দ করার সাহস পেল না। তাকে শুভ্রার জিম্মায় ছেড়ে দিয়েই শুভ্র এক মুহূর্ত দেরি না করে গটগট করে শোরুমের বাইরে চলে গেল। কি রে, কি হয়েছে? এমন গাল ফুলিয়ে আছিস কেন? ভাইয়া কিছু বলেছে নাকি?
কিছু না রে, এমনি মাথাটা একটু ধরেছে মনে হয়। শুভ্রা আর কথা বাড়ালো না। সে মনের সুখে ঈদের যা যা দরকার সব কেনাকাটা শেষ করে নিল। কেনাকাটার বিশাল সব ব্যাগ ঈশানের হাতে ধরিয়ে দিয়ে তারা সবাই মিলে মলের ভেতরেই একটা দামি রেস্টুরেন্টে গিয়ে ঢুকল। হৃদি, শুভ্রা, ইমন, ঈশান আর শুভ্র সবাই মিলে একটা বড় টেবিল দখল করে বসল। বেটার এসে মেনু কার্ড দিয়ে গেল। সবাই যখন খাবার অর্ডারে ব্যস্ত, ঠিক তখনই শুভ্রা হঠাৎ টেবিলের অন্য পাশে বসা ঈশানের দিকে তাকিয়ে একটু কৌতূহলী গলায় বলল, ঈশান ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করব? বলো, কি বলবে? আচ্ছা ভাইয়া, হিন্দুদের কি ঈদ নেই? তারা কি আমাদের মতো আনন্দ করে ঈদ করতে পারে না? শুভ্রার এমন অদ্ভুত আর শিশুতোষ প্রশ্নে টেবিলের সবাই এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। এমনকি গম্ভীর হয়ে ফোনে মগ্ন থাকা শুভ্র একবার মাথা তুলে শুভ্রার দিকে তাকালো। হৃদি অবাক হয়ে ভাবল, হঠাৎ শুভ্রার মাথায় এই চিন্তা কেন এলো? ঈশান কিছুক্ষণ চুপ হয়ে রইল, যেন এই প্রশ্নের কোনো সঠিক উত্তর তার জানা নেই। শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলে অত্যন্ত শান্ত কিন্তু গম্ভীর গলায় বলতে শুরু করল, দেখ শুভ্রা, ঈদ শব্দটার অর্থ হলো আনন্দ বা বারবার ফিরে আসা উৎসব। ইসলাম ধর্মে ঈদ হলো মহান আল্লাহর পক্ষ থেকে মুসলিম উম্মার জন্য নির্ধারিত দুটি বিশেষ পুরস্কারের দিন, ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা। এটা নিছক কোনো সামাজিক উৎসব নয়, বরং এর সাথে ইবাদত আর বিশ্বাসের গভীর সম্পর্ক জড়িয়ে আছে। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আল্লাহর সন্তুষ্টির আশায় আমরা ঈদ উল ফিতর পালন করি। শুভ্র এক মুহূর্ত থেমে হৃদি আর শুভ্রার উৎসুক চোখের দিকে তাকিয়ে আবার বলতে লাগল, এখন তোর প্রশ্নে আসে। ধর্মীয় বিধান অনুযায়ী ঈদ মুসলিমদের জন্য, ঈদ অমুসলিমদের জন্য ঈদ পালন করার কোনো বিধান নেই, যেমন আমাদের জন্য তাদের ধর্মীয় উৎসব পালন করার সুযোগ নেই। তবে ইসলামের শিক্ষা হলো আনন্দের দিনে আমরা প্রতিবেশী বা পরিচিত অমুসলিমদের সাথে সৌজন্য বিনিময় করতে পারি, তাদের খাবার খাওয়াতে পারি, কিন্তু উৎসবের যে মূল চেতনা বা ধর্মীয় ইবাদত সেটা একান্তই মুসলিমদের। তাই তারা সামাজিকভাবে আমাদের আনন্দে সামিল হতে পারলেও ইসলামের শরিয়া অনুযায়ী তাদের কোনো ঈদ নেই। শুভ্রর এই স্পষ্ট আর যুক্তিপূর্ণ উত্তর শুনে টেবিলের সবাই একদম চুপ হয়ে গেল। এমনকি হৃদিও অবাক হয়ে ভাবল, মানুষটা সব কিছুর এত গভীর জ্ঞান রাখে, অথচ তার মনের খবরটা আজও রাখতে পারল না। শুভ্রার মনটা মুহূর্তেই তেন জানি বিষণ্ণ হয়ে গেল। তার এই হঠাৎ মন খারাপের কারণটা সে ছাড়া এই টেবিলের আর কারো জানা নেই। সবার এই গম্ভীর নীরবতার মাঝে হঠাৎ ইমন চটপটে গলায় ঈশানের দিকে তাকিয়ে বলে উঠল, ব্রো, আমাদের বাসায় কিন্তু কাল তোমার দাওয়াত। কাল অনেক আয়োজন হবে, সবাই মিলে অনেক মজা করে খাবো। তুমি হিন্দু হয়েছ তো কি হয়েছে, ঈদ তো খুশির দিন, আর আনন্দ সবার জন্য। আল্লাহ প্রদত্ত কোনো উৎসব তার সৃষ্টি বা বান্দারা মিলেমিশে পালন করলে তিনি নিশ্চয়ই বিরক্ত হন না, কারণ তুমি হিন্দু হলেও স্বয়ং আল্লাহই তো তোমাকে সৃষ্টি করেছেন, তাই না? তাহলে তুমিও তো তারই সৃষ্টি, তারই বান্দা। তার দেওয়া উৎসবে সামিল হতে তোমার বাধা কোথায়? ইমনের এমন সোজা সাপটা আর আবেগী কথা শুনে ঈশান কিছুটা অপ্রস্তুত হয়ে নিজের চুলে হাত বুলালো। সে ম্লান হাসল ঠিকই, কিন্তু মুখ ফুটে কোনো উত্তর দিল না। টেবিলের চারপাশটা হঠাৎ এক অদ্ভুত নিস্তব্ধতায় ছেয়ে গেল। শুভ্র একদম চুপচাপ। সে মনে মনে খুব ভালো করেই জানে ঈশানকে হাজারবার বললেও সে সহজে তাদের বাসায় যাবে না। এর আগেও অসংখ্যবার দাওয়াত দেওয়া হয়েছে, পিড়াপিড়ি করা হয়েছে, কিন্তু ঈশান সবসময়ই খুব বিনয়ের সাথে এড়িয়ে গেছে। তবে শুভ্র দম্বার পাত্র নয়। নিজের জেদ আর বন্ধুর প্রতি টান থেকে সে নাছোড়া বান্ধা হয়ে থাকে। ঈদের দিন পুরোটা সময় ঈশানকে নিজের সাথে নিয়ে ঘুরে বেড়ানোটা শুভ্রর কাছে এখন এক মজ্জাগত অভ্যাসে পরিণত হয়েছে। বাড়ি ফিরতে ফিরতে রাত 10টা বেজে গেল। শুভ্র তার সেই চিরচেনা গম্ভীর মেজাজে হৃদি আর ইমনকে বাড়ির সামনে নামিয়ে দিয়েই এক মুহূর্ত অপেক্ষা না করে গাড়ি ঘুরিয়ে চলে গেল। বাড়ির ভেতর পা রাখতেই ইমন আর হৃদি দেখল শোবার ঘরে এলাহি কাণ্ড চলছে। এসেছো তোরা? যাক বাবা, যা তো গিয়ে তাড়াতাড়ি তোদের দরকারি কাপড় চোপড়গুলো গুছিয়ে নে। কেন আব্বু, হঠাৎ গোছগাছ কেন? আমরা কোথাও যাচ্ছি নাকি? রাবেয়া এহসান তখন একটা বড় ট্রাঙ্ক গোছাতে ব্যস্ত। তিনি মুখ তুলে মুচকি হেসে বললেন, হ্যাঁ রে পাগল, আমরা সবাই গ্রামের বাড়িতে যাচ্ছি। ইচ্ছে ছিল এবার শহরে ঈদ করব, কিন্তু তোদের মামা হঠাৎ মদ ঘুরিয়ে ফেললেন। তিনি চাইছেন এবার আমরা সবাই মিলে নারীর টানে গ্রামের বাড়িতে গিয়ে ঈদটা করি। তোদের বড় মামা ওখানেই থাকবেন। মায়ের মুখে গ্রামের বাড়ি যাওয়ার কথা শোনা মাত্র ইমন খুশিতে চিৎকার দিয়ে উঠল। দারুণ হবে। কতদিন পর গ্রামে যাব, বন্ধুদের সাথে চুটিয়ে আড্ডা আর ঘোরাঘুরি হবে। উফ, ভাবতেই জাস্ট জমে যাবে। হৃদির মনের কোণেও যেন খুশির ঢেউ আছড়ে পড়ল। অনেকদিন হলো নানুর বাড়িতে যাওয়া হয় না। সেই মেঠো পথ,
পুকুর ঘাট আর গাছগাছালিতে ঘেরা শান্ত গ্রামটা হৃদির খুব প্রিয়। আর এবার তো ঈদে সবাই একসাথে থাকবে। আড্ডা আর হুল্লোড়ে গ্রামটা মেতে উঠবে ভাবতেই হৃদির সারা দিনের ক্লান্তি যেন এক নিমিষেই উবে গেল। সে আর 1 সেকেন্ড দেরি না করে নিজের রুমে ছুটে গেল। আলমারি খুলে ঝটপট তার প্রিয় জামাকাপড়গুলো বের করতে শুরু করল। কিছুদিন আগে কেনা নতুন ঈদের ড্রেসগুলো সযত্নে ব্যাগে গুছিয়ে নিল সে। একটা অদ্ভুত শিহরণ কাজ করছে তার মনে। গ্রামের সেই মুক্ত বাতাস আর প্রিয়জনদের ভিড়ে এবারের ঈদটা নিশ্চয়ই অন্যরকম কাটবে। এদিকে শুভ্র বাড়িতে পা রাখতে সোহান চৌধুরী আর সাহেরা চৌধুরীর মুখে একই খবর শুনতে পেল। গ্রামের বাড়ি যাওয়ার তোড়জোড় দেখে শুভ্র যখন আবার উল্টো পথে বাড়ির বাইরে বের হতে চাইল, তখনই সোহান চৌধুরী গম্ভীর গলায় ডাক দিলেন। এই রাতে আবার কোথায় যাচ্ছিস? যা, গ্রামে যাওয়ার জন্য যা যা কাপড় লাগবে কাজের মেয়েদের বলে দে, ওরা গুছিয়ে দেবে। দরকার নেই, আমি নিজেরটা নিজে গুছিয়ে নিতে পারবো। আর হ্যাঁ, যেহেতু গ্রামে যাওয়া হচ্ছে, তাই আমার সাথে আমি ঈশানকেও নিয়ে যাব। ছেলের মুখে এমন অদ্ভুত কথা শুনে সোহান চৌধুরী যেন আকাশ থেকে পড়লেন। তুই কি পাগল হয়ে গেলি শুভ্র? সামনে ঈদ, মুসলমানদের উৎসব, আর আমাদের গ্রামের বাড়িতে আমরা সবাই মুসলমান। তার মধ্যে তুই ওই হিন্দি ছেলেটাকে নিয়ে যেতে চাস? লোকে গলবে কি? বাবার এমন সংকীর্ণ চিন্তাভাবনা শুনে শুভ্রর চোয়াল শক্ত হয়ে এলো। হিন্দু ছেলে না বলে ভাই বলো না আব্বু, ও আমার ভাই লাগে। আর ও হিন্দু হচ্ছে তো কি হয়েছে? ও কি মানুষ না? ও কি আমাদের সাথে বসে একই টেবিলে খেতে পারে না? ও নামাজ পড়তে না পারলেও আমাদের সাথে আনন্দ তো করতে পারে, খুশিতে সামিল তো হতে পারে। খুশিতে সামিল হতে তো ধর্মের বাধা থাকার কথা নয়। ছেলের মুখে এমন যুক্তি শুনে সোহান চৌধুরী বেশ বিরক্ত হলেন। তিনি কিছুতেই বুঝতে পারছেন না এই ঈশানের মাঝে এমন কি জাদু আছে যে শুভ্র ওই ছেলেটাকে নিয়ে এত বেশি কেয়ার করে। তিনি আবার কিছু বলতে চাইলেন, কিন্তু তার আগেই শুভ্র সাফ জানিয়ে দিল। আব্বু, আমি সরাসরি বলে দিচ্ছি, আমি যদি গ্রামে যাই তবে ঈশানকে নিয়ে যাব, আর ও যদি না যায় তবে আপনারা যেতে পারেন, আমি যাব না। শুভ্রর এমন একরোকা জেদ দেখে সাহেরা চৌধুরী পরিস্থিতি সামলাতে এগিয়ে এলেন। থাক না গো, ছেলেটা যখন এত করে চাইছে, আর ঈশানও তো ভালো ছেলে, নিয়ে যাক না সাথে। সোহান চৌধুরী আর কিছু বললেন না ঠিকই, কিন্তু তার গুমোট মুখ দেখে বোঝা গেল ছেলের এই সিদ্ধান্তে তিনি মোটেও খুশি নন। ওদিকে শুভ্রর মনে তখন অন্য চিন্তা। ঈশানকে রাজি করানোই এখন আসল চ্যালেঞ্জ। শুভ্র বাড়ির বাইরে এসেই ফোনটা বের করে সরাসরি ঈশানকে কল দিল। রিং হওয়ার কয়েক সেকেন্ডের মাথাতেই ওপাশ থেকে রিসিভ হলো। ঈশান, তোমার প্রয়োজনে যা যা কাপড় লাগে সব এখনই ব্যাগে গুছিয়ে নাও। কেন বস, হঠাৎ কাপড় গোছাতে বলছেন কেন? ঈশান, আমি এসবের উত্তর দেওয়াটা এখন প্রয়োজন মনে করছি না। তোমাকে যা বলছি ঠিক ততটাই করো। তাড়াতাড়ি কাপড় গুছিয়ে আমাদের বাসার গেটের সামনে এসে দাঁড়াবে, আর যদি না আসো তবে আমাকে পাবে তোমার বাসার সামনে। বলেই শুভ্র কোনো উত্তরের অপেক্ষা না করে খট করে ফোনটা কেটে দিল। সে খুব ভালো করেই জানে ঈশানকে এই মুহূর্তে সুযোগ দিলে সে হাজারটা অজুহাত দাঁড় করাবে। ফোন পকেটে রেখে শুভ্র নিজের ঘরে ফিরে এলো। আলমারি খুলে সে নিজেই নিজের প্রয়োজনীয় শার্ট, প্যান্ট আর পাঞ্জাবিগুলো গুছিয়ে নিতে লাগল। গোছানোর এক পর্যায়ে আলমারির এক কোণ থেকে কাপড়ের ভাঁজ করা স্তূপের মাঝ থেকে একটা ছবি আলতো করে মেঝেতে পড়ে গেল। শুভ্র নিচু হয়ে ছবিটা হাতে তুলে নিল। ছবিটার দিকে তাকাতেই তার পাথরের মতো শক্ত চেহারায় যেন বসন্তের হাওয়া বয়ে গেল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে স্নিগ্ধ হাসি। ছবিতে দেখা যাচ্ছে এক চঞ্চলা কিশোর মেয়েকে, যার হাসিতে যেন এক পৃথিবী মায়া মিশে আছে। শুভ্র আলতো করে ছবিটার উপর হাত বুলিয়ে আবার সাবধানে সেটা ব্যাগের চেন দেওয়া পকেটে লুকিয়ে রাখল। সবাই রেডি হয়ে বাড়ির বাইরে বেরিয়ে এলো। শুভ্র সদর দরজা দিয়ে বের হতেই দেখল গেটের সামনে ঈশান বাধ্য ছেলের মতে দাঁড়িয়ে আছে। ওর হাতে একটা ছোট ট্রাভেল ব্যাগ। ঈশানকে দেখা মাত্রই শুভ্রর গম্ভীর মুখে এক চিলতে বিজয়ের হাসি ফুটে উঠল, যদিও সে সেটা প্রকাশ করল না। গাড়িতে ওঠো। ঈশান আর কোনো প্রশ্ন করল না। সে ভেবেছিল হয়তো বসের কোনো জরুরি কাজ আছে, তাই এত রাতে ডাক পড়েছে। সে চুপচাপ সামনের সিটে গিয়ে বসল, কিন্তু ঈশানের সব ভাবনায় জল ঢেলে দিয়ে হঠাৎ দৌড়ে এসে পেছনের সিটে ধপাস করে বসে পড়ল শুভ্রা। ওর মুখে চওড়া হাসি। পেছনের আরেকটা গাড়িতে সোহান চৌধুরী আর সাহেরা চৌধুরী উঠে পড়লেন। সব কিছু যেন ঈশানের মাথার উপর দিয়ে যাচ্ছে।
শুভ্র কোনো কথা না বলে স্টার্ট দিল। গাড়ি যখন হাইওয়েতে দাপিয়ে চলছে, ঈশান তখন আর থাকতে না পেরে শুভ্রর দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, বস, কোথায় যাচ্ছি আমরা? আর শুভ্রা কেন আমাদের সাথে? আরে ঈশান ভাইয়া, আপনাকে আমরা মারতে নিয়ে যাচ্ছি। সামনে পদ্মা সেতু আসছে না, ওখানে নিয়ে আপনাকে ব্রিজ থেকে টুপ করে ফেলে দেব। ঈশান মোটেও মজার ভঙ্গিতে নেই, ওর মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। সে ঘাড় ঘুরিয়ে শুভ্রার দিকে তাকিয়ে গম্ভীরভাবে বলল, শুভ্রা, আমি মজা করছি না। বস, আমরা ঠিক কোথায় যাচ্ছি? গ্রামে। গ্রামে? গ্রামে মানে? আরে হ্যাঁ, আমরা সবাই আমাদের দাদুর বাড়ি যাচ্ছি, আর সাথে আপনাকেও নিয়ে যাচ্ছি ঈদ করতে। ঈশান যেন হাবা বনে গেল। সবকিছু বুঝতে ওর কয়েক মুহূর্ত সময় লাগল। যখন পুরোপুরি বুঝল, তখনই সে ছটপট করে শুভ্রকে বলল, বস, গাড়ি থামান, আমি যাব না। আমি তো তোমার কাছে জানতে চাইনি যে তুমি যাবে কি যাবে না। আমি জানি তুমি এখন আমাদের সাথে যাচ্ছ। আমি জানি তুমি এখন আমাদের সাথে যাচ্ছ। দ্যাটস ইট। বস, তা হয় না। আপনি বিষয়টা বুঝতে পারছেন না। প্লিজ গাড়িটা থামান। আমার কিছু বোঝার দরকার নেই। ঈশান, গাড়ি চলছে। গাড়িতে ঠিকানাতে থামবে। যদি তোমার খুব তাড়া থাকে তবে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দাও। তবুও এই গাড়ি থামছে না। ঈশান অনেক জোরাজোরি করল, কিন্তু ওই পাথরের মতো একরোখা শুভ্রর সামনে কোনো কাজ হলো না। শেষমেশ কোনো উপায় না দেখে সে একদম অসহায় মুখ করে সিটে হেলান দিয়ে বসে রইল। গাড়ি যখন হাইওয়ের একটা বড় মোড়ের কাছে এলো, ঠিক তখনই ওপাশের রাস্তা দিয়ে আরেকটা পরিচিত গাড়ি ধীর গতিতে এগিয়ে আসতে দেখা গেল। সেটা দেখা মাত্রই পেছনের সিট থেকে শুভা চিৎকার করে উঠল, ভাইয়া, গাড়ি থামাও, জলদি থামাও। শুভ্র এক মুহূর্ত দেরি না করে সামনের গাড়িটার গতি রোধ করে নিজের গাড়িটা ব্রেক কষে থামিয়ে দিল। তবে তার চাতুরি দেখল ঈশান। গাড়ি থামানোর সাথে সাথেই শুভ্র খট করে ঈশানের পাশের ডোর লক করে দিল, যাতে সে কোনোভাবেই নেমে পালাতে না পারে। শুভ্র এক লাফে গাড়ি থেকে নেমে সামনের গাড়িটার কাছে দৌড়ে গেল। সেই গাড়িতে ছিল হৃদিরা। আরে শুভ্রা, কি করছিস? আমরা তো আমাদের গাড়িতেই যাচ্ছিলাম। কিন্তু শুভ্রা কার কথা শোনে? সে হৃদির হাত ধরে টেনে এনে নিজেদের গাড়ির পেছনের সিটে বসিয়ে দিল এবং নিজেও তড়িৎ গতিতে উঠে বসল। শুভ্র আয়নায় একদম হৃদির দিকে তাকালো, কিন্তু চোখে চোখ পড়তেই আবার নির্লিপ্ত ভঙ্গিতে সামনের দিকে চোখ ফিরিয়ে নিয়ে গাড়ি স্টার্ট দিল। গাড়ি এখন হু হু করে গ্রামের মেঠো পথের দিকে এগিয়ে চলছে। চারপাশটা নিঝুম, কেবল ইঞ্জিনের হালকা আওয়াজ। হৃদি একদম চুপচাপ জানালার বাইরের দ্রুত সরে যাওয়া গাছপালার দিকে তাকিয়ে রইল। নিস্তব্ধতা ভাঙতে হঠাৎ শুভ্রর উদ্দেশ্যে আবদার করে বসল, ভাইয়া, বোর হচ্ছি, একটা দারুণ গান দাও তো, সবাই মিলে একসাথে গাই। শুভ্র কোনো কথা বলল না, শুধু নিঃশব্দে হাতের রিমোটটা চেপে মিউজিক প্লেয়ারে একটা পরিচিত সুর ছেড়ে দিল। রাতের কুয়াশা ভেজা মেঠো পথের বুক চিরে গাড়ির ভেতর তখন অরিজিৎ সিংয়ের সেই দরদি কণ্ঠটা মায়াবী এক পরিবেশ তৈরি করল। গাড়ির স্পিকারে বেজে উঠল জনম 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 সাথ চালনা জুহি। শুভ্রা কোনো দ্বিধা ছাড়াই গানের তালের সাথে সুর মেলাতে শুরু করল। সে নিজের মনেই গেয়ে চলেছে, যেন এই ভোরের আনন্দটা সে পুরোপুরি শুষে নিতে চায়। গানের কথাগুলো যখন গাড়ির বদ্ধ বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে, হৃদি আর চোখে একবার সামনের আয়নার দিকে তাকালো। দেখল শুভ্র এক মনে স্টিয়ারিং ধরে সামনের রাস্তার দিকে তাকিয়ে আছে। তার চেহারায় কোনো ভাবান্তর নেই, কিন্তু গানের প্রতিটা কথা যেন হৃদির বুকের ভেতরটা উথাল পাথাল করে দিচ্ছে। বিশেষ করে জানাম জানাম শব্দটা কানে আসতেই সে দ্রুত চোখ সরিয়ে বাইরে তাকিয়ে রইল। ঈশানও চুপচাপ, সেই অদ্ভুত পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেবার চেষ্টা করছে। একপাশে শুভ্রার উচ্ছল গান, অন্য পাশে শুভ্রর গম্ভীর স্তব্ধতা, সব মিলিয়ে এক বিষণ্ণ অথচ মধুর পরিবেশ। কিরে হৃদি, তুইও গা, আমার সাথে সাথে সুর মেলা। এত সুন্দর গান, দেখিস সামনে যখন সূর্য উঠবে তখন আরও ভালো লাগবে। হৃদি মৃদু হাসল ঠিকই, কিন্তু গাইতে পারল না। হঠাৎ মাঝপথে আকাশ ভেঙে ঝমঝমিয়ে বৃষ্টি নামল। জানালার কাঁচে বৃষ্টির শব্দের এক অদ্ভুত ছন্দ তৈরি হল। সেই শীতল হাওয়ায় আর গাড়ির দুলনিতে ঈশান কখন যে গভীর ঘুমে তৈরিয়ে গেল টেরই পেল না। কিছুক্ষণ পর শুভ্রাও হৃদির কাঁধে মাথা ঠেকিয়ে ঘুমের দেশে পাড়ি জমাল। পুরো গাড়িতে এখন শুধু শুভ্র আর হৃদি জেগে। শুভ্র পাথরের মতো স্থির হয়ে ড্রাইভ করছে, আর হৃদি জানালার বাইরে বৃষ্টির ছাপটা দেখছে। ওর চোখে ঘুম নেই, বরং মনের ভেতর এক অদ্ভুত অস্থিরতা। গাড়িটা যখন জামালপুর শহর ছাড়িয়ে গ্রামের মেঠো রাস্তায় ঢুকল, ঠিক তখনই বিপত্তিটা ঘটল। কর্দমাক্ত মাটির রাস্তায় চাকাটা আচমকা একটা গর্তে পড়ে কাদায় ডেবে গেল। ইঞ্জিন গর্জে উঠছে ঠিকই, কিন্তু গাড়ি এক চুলও সামনে এগোচ্ছে না। শুভ্র দাঁতে দাঁত চেপে স্টিয়ারিংয়ে একটা ঘুষি মারল। বাইরে মুষলধারে বৃষ্টি, এর মধ্যে গাড়ি থেকে নামা মানেই ভিজে একাকার হওয়া।
হৃদি অবাক হয়ে শুভ্রর দিকে তাকালো। পরক্ষণেই দেখল কোনো কিছুর তোয়াক্কা না করে শুভ্র ঝাপটানি বৃষ্টির মধ্যেই দরজা খুলে নেমে গেল। কি হয়েছে ভাইয়া? এই বৃষ্টির মধ্যে আপনি রাস্তায় কেন নামলেন? বৃষ্টির মধ্যে নাচতে নেমেছে। হৃদি মুহূর্তেই চুপসে গেল। শুভ্রর এমন রুক্ষ উত্তরে তার বুকের ভেতরটা অভিমানে টনটন করে উঠল। সে দেখল শুভ্র গাড়ির পেছনে গিয়ে সর্বশক্তি দিয়ে ঠেলতে শুরু করেছে। বৃষ্টির জলে তার কালো শর্টটা গায়ের সাথে লেপটে গেছে, কাদা ছিটকে আসছে গায়ে। গাড়ির নড়াচড়া দেখে হৃদি বুঝতে পারল চাকাটা বেশ ভালোভাবেই আটকে গেছে। একা শুভ্রর পক্ষে এটা তোলা প্রায় অসম্ভব। হৃদি আর এক মুহূর্ত ভাবল না। নিজের জেদ বা শুভ্রর বকুনি কোনো কিছুর পরোয়া না করে সেও হুট করে দরজা খুলে ওই মুষলধারে বৃষ্টির মাঝেই নেমে পড়ল। কাদা মাখা রাস্তায় পা রাখতেই তার পায়ের স্যান্ডেলটা দেবে গেল, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। সে সোজা গিয়ে শুভ্রর পাশে দাঁড়ালো। হৃদিকে এই মুষলধারে বৃষ্টির মধ্যে গাড়ি থেকে নামতে দেখে শুভ্র রীতিমতো গর্জে উঠল। তোর সাহস তো কম না? এই বৃষ্টির মধ্যে গাড়ি থেকে নামলি কেন? অসুখ বাঁধাতে চাস? গাড়িতে বসে থেকে আমার ভালো লাগছে না। তার চেয়ে দুজন মিলে ধাক্কা দিলে তাড়াতাড়ি গর্তটা থেকে মানে গাড়িটা উঠে যাবে, আর আমরাও এখান থেকে যেতে পারবো। কথা না বলে ধাক্কা দিন তো। শুভ্র আর কথা বাড়ালো না। সময়ের গুরুত্ব বুঝে সে আর হৃদি দুজনে মিলে সর্বশক্তি দিয়ে গাড়িটা পেছনের দিক থেকে ঠেলতে শুরু করলো। কর্দমাক্ত পিছলি রাস্তায় কয়েকবার চাকা ঘুরল। কালা ছিটকে এলো দুজনের গাড়ি। অবশেষে এক প্রবল ঝাঁকুনি দিয়ে গাড়িটা গর্ত থেকে উঠে এলো। দুজনেই ভীষণ হাঁপিয়ে উঠেছে। শুভ্রর কালো শর্টটা গায়ের সাথে লেপটে আছে, কপাল বেয়ে বৃষ্টির জল নামছে। হৃদির অবস্থাও তথৈবচ। তার 3 পিস আর হিজাব ভিজে একদম গায়ের সাথে সেটে গেছে। হৃদি যখন হাঁপাতে হাঁপাতে গাড়িতে ওঠার জন্য এক পা বাড়াতে গেল, ঠিক তখনই ঘটল বিপত্তি। কাদার ওপর পা পিছলে সে ভারসাম্য হারিয়ে পেছনের দিকে হেলে পড়ে যেতে লাগল। শুভ্র বিদ্যুৎ বেগে হাত বাড়িয়ে হৃদিকে ধরে ফেলল, কিন্তু হৃদির ভেজা শরীরের স্পর্শ যেন এক মুহূর্তের জন্য শুভ্রর স্নায়ুতে তীব্র এক বৈদ্যুতিক ঝটকা দিল। এই আকস্মিক শিহরণে শুভ্র অপ্রস্তুত হয়ে অবচেতনভাবেই হাতের বাঁধন আলগা করে দিল। ফল যা হওয়ার তাই হল। দুজনেই ভারসাম্য হারিয়ে ধপাস করে কাদামাখা রাস্তার ওপর পড়ে গেল। কাদায় মাখামাখি হয়ে দুজনেরই কোমর আর পিঠে বেশ চোট লাগল। হৃদি ব্যথায় কুঁকড়ে গিয়ে কোনো মতে কাদামাখা হাত দিয়ে ভর দিয়ে ওঠার চেষ্টা করল। ঠিক একই সময়ে শুভ্রও টাল সামলাতে সামলাতে উঠে দাঁড়াতে গেল, কিন্তু বৃষ্টির তোড়ে আর পিছলি রাস্তায় শরীরের নিয়ন্ত্রণ রাখা অসম্ভব হয়ে পড়ল। মাথা ঘুরিয়ে সোজা হতেই হৃদি আবার পিছলে গেল এবং এবার সে সরাসরি গিয়ে পড়ল শুভ্রর ওপরে। মুহূর্তের ব্যবধানে এক অভাবনীয় কাণ্ড ঘটে গেল। হৃদির নিয়ন্ত্রণহীন শরীরটা শুভ্রর বুকের ওপর আছড়ে পড়ল, আর তার ঠোঁট দুটো গিয়ে সরাসরি স্পর্শ করল শুভ্রর ঠোঁটে। স্তব্ধ হয়ে গেল চারপাশ। বৃষ্টির অঝোর শব্দ যেন এক নিমেষে ম্লান হয়ে গেল। হৃদির সারা শরীর দিয়ে যেন 1000 ভোল্টের বিদ্যুৎ বয়ে গেল। হাড় কাঁপানো ঠান্ডার মাঝেও তার শরীরটা পাথরের মতো শক্ত আর গরম হয়ে উঠল। শুভ্রর চোখ দুটো বিস্ফারিত। সে যেন বিশ্বাসই করতে পারছে না তার সাথে ঠিক কী ঘটে গেল। কাদা, বৃষ্টি আর আবছা আলোয় সিক্ত দুটি শরীর এক অপার্থিব নিস্তব্ধতায় স্থির হয়ে রইল। বৃষ্টির অঝোর ধারা আর কর্দমাক্ত রাস্তার সেই নির্জনতায় সময় যেন থমকে দাঁড়িয়েছে। কথা আছে, পুরুষ যতই গম্ভীর বা পাথরের মতো শক্ত হৃদয়ের হোক না কেন, প্রিয় নারীকে এতটা নিবিড়ভাবে কাছে পেলে তার সব নিয়ন্ত্রণ ধুলোয় মিশে যায়। শুভ্রর বেলাতেও তার ব্যতিক্রম হল না। তার সেই চিরচেনা গাম্ভীর্য, রাগ আর শাসনের দেয়াল এক মুহূর্তের স্পর্শে চুরমার হয়ে গেল। শুভ্র নিজেও জানে না সে এই মুহূর্তে কি করছে, কিন্তু অবচেতন মনে সে আর নিজেকে সামলাতে পারল না। হৃদির ভিজে শরীরের উষ্ণতা আর ঠোঁটের সেই নরম ছোঁয়া শুভ্রর ভেতরের সুপ্ত আবেগগুলোকে জাগিয়ে তুলল। সে আলতো করে অথচ দৃঢ়ভাবে হৃদির কাদামাখা কোমরটা 2 হাতে জড়িয়ে ধরল। এক অদ্ভুত উন্মাদনায় সে হৃদির ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। এ যেন এক তৃষ্ণার্থের জল পাওয়া। দীর্ঘদিনের জমে থাকা অব্যক্ত সব অনুভূতি এই একটি চুম্বনে মিশে গেল। এই প্রতিটি ছোঁয়া, প্রতিটি নিঃশ্বাস তাদের জন্য পবিত্র এবং একান্তই নিজেদের অধিকার। এদিকে হৃদির অবস্থা শোচনীয়। সে যেন আস্ত একটা জ্যান্ত পাথর হয়ে গেছে। তার মস্তিষ্ক কাজ করা বন্ধ হয়ে গেছে। সারা শরীরে বইছে এক প্রলয়ঙ্কারী কম্পন।
বৃষ্টির ঠান্ডা জল তার গায়ে লাগছে ঠিকই, কিন্তু শুভ্রর শরীরের উত্তাপ আর এই আকস্মিক সোহাগে সে যেন এক অন্য জগতে হারিয়ে গেছে। সে শুভ্রকে ঠেলে সরিয়ে দেওয়ার শক্তিটুকুও হারিয়ে ফেলেছে। এমনকি নিজের হাত দুটো নড়াচড়া করার কথা তার মাথাতেই আসছে না। আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে, চারপাশটা ঝাপসা হয়ে আসছে, আর কাদার উপর পড়ে থাকা দুটি শরীর এক অলিখিত চুক্তিতে একে অপরের গহীনে মিশে যাচ্ছে। এই মুহূর্তটি যেন তাদের জীবনের সব দূরত্ব আর অভিমান এক নিমিষেই ধুয়ে মুছে সাফ করে দিল। কতক্ষণ সময় যে তারা ওইভাবে কাদামাখা রাস্তার ওপর বৃষ্টির তোড়ে মিশেছিল তার কোনো হিসেব নেই। চারপাশের পৃথিবীটা যেন ওই কয়েক মিনিটের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ এক ঝাপটা ঠান্ডা বাতাস আর বৃষ্টির তীব্র শব্দে শুভ্রর হুঁশ ফিরল। নিজের করা কাজটার গভীরতা বুঝতে পেরে সে নিজেই নিজের উপর চমকে উঠল। এক মুহূর্তের জন্য তার চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। সে কি করল? শুভ্র তড়িৎ গতিতে এক ধাক্কায় হৃদিকে নিজের উপর থেকে সরিয়ে দিয়ে সোজা সাপটা দাঁড়িয়ে পড়ল। তার বুকটা তখন কামারের হাপড়ের মতো ওঠানামা করছে। তুই একটা সাংঘাতিক মেয়ে। বলেই শুভ্র আর এক সেকেন্ড সেখানে দাঁড়ালো না। কাদামাখা শরীর নিয়ে দ্রুত গিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ল। ওদিকে হৃদি তখনও রাস্তার ওই কাদার উপর পাথরের মতো বসে আছে। বৃষ্টির জল তার গায়ের কাঁদা ধুয়ে দিচ্ছে ঠিকই, কিন্তু মনের ভেতর যে তোলপাড় শুরু হয়েছে তা থামানোর সাধ্য কারও নেই। তার সারা শরীরে এখনও শুভ্রর সেই বলিষ্ঠ হাতের স্পর্শ লেগে আছে, আর ঠোঁটে লেগে আছে সেই প্রথম সোহাগের উষ্ণতা। লজ্জায় তার মুখ দিয়ে কোনো কথা সরছে না, শরীরটা থর থর করে কাঁপছে। ফজরের আজানের সুমধুর ধ্বনি যখন গ্রামের নিস্তব্ধ বাতাসে ভেসে আসছে, ঠিক তখনই শুভ্রর গাড়িটা কাদামাখা অবস্থায় গ্রামের বাড়ির সদর দরজায় এসে থামল। বৃষ্টির ঝাপটা তখনও কমেনি। গাড়ির শব্দে ঈশানের ঘুম ভাঙল। সে চটপট শুভ্রাকে ডেকে তুলল। সবাই মিলে একরকম দৌড়ে বাড়ির বারান্দায় গিয়ে উঠল। একতলা বিশাল পুরনো ধাঁচের বাড়ি। ভেতরে ঢুকতেই সামনে পড়লেন সোহান চৌধুরী। শুভ্র আর হৃদির আপাদমস্তক কাদা আর পানিতে চপচপে ভেজা অবস্থা দেখে তিনি আঁতকে উঠলেন। কি তোরা এই মাঝ রাস্তায় এভাবে ভিজলি কি করে? হৃদির এই অবস্থা কেন? রাস্তায় গাড়ির চাকা গর্তে দেবে গেছিল আব্বু, ওটা তুলতে গিয়ে এই দশা। সাহেরা চৌধুরী ভেতর থেকে তোয়ালে হাতে বেরিয়ে এলেন। তোর তো আবার একটু ভিজলেই সর্দি গরম লেগে যায়, তাড়াতাড়ি রুমে গিয়ে গোসল করে নে। আমি এক্ষুনি তোদের সবার জন্য আদা দিয়ে গরম গরম চা বানাচ্ছি, যা দেরি করিস না। বাড়ির বাকি আত্মীয় স্বজনরা তখন গভীর ঘুমে বিভোর, তাই কেউ আর বাড়তি কোনো শোরগোল করল না। শুধু হৃদির বড় মামি বিলকিস চৌধুরী ঘুম থেকে উঠেছেন। শুভ্র আর হৃদি তাদের বরাদ্দ করা রুমে ঢুকে পড়ল। শুভ্রর যেন দম বন্ধ হয়ে আসছে। সে কোনো কথা না বলে ব্যাগ থেকে একটা টি-শার্ট আর ট্রাউজার টেনে নিয়ে সোজা বাথরুমে ঢুকে গেল। ভেতর থেকে দরজা আটকে ঝর্ণার ঠান্ডা পানিটা ছেড়ে দিল সে। পানির ঝাপটা মাথায় লাগতেই বন্ধ চোখের পাতায় বারবার ভেসে উঠতে লাগল রাস্তার সেই দৃশ্যটা। কাদা, বৃষ্টি আর হৃদির সেই ভেজা ঠোঁটের স্পর্শ। শুভ্র দুই হাত বাথরুমের দেওয়ালে ঠেকিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। নিজের ওপর তীব্র ঘৃণা আর বিরক্তি কাজ করছে তার। প্রথমে আমার মনটা কেড়ে নিল, আর এখন আমার শরীরটাও হার মানল। আমি কি এতটাই দুর্বল? আমি কেন নিজেকে কন্ট্রোলে রাখতে পারলাম না? ড্যাম ইট, আই লস্ট মাই কন্ট্রোল। এদিকে হৃদি আর শুভ্রা পা টিপে টিপে রুমে ঢুকল। কাজিনরা তখন অঘোর ঘুমে মগ্ন, তাই কেউ আর বাড়তি কোনো শোরগোল করল না। হৃদি কোনো মতে ঝটপট গোসল সেরে ভেজা কাপড় পাল্টে পাশেই শুয়ে পড়ল। শুভ্রাও সারা রাতে জার্নির ক্লান্তিতে শুয়ে পড়ার সাথে সাথেই ঘুমে তলিয়ে গেল। কিন্তু হৃদির চোখে এক বিন্দু ঘুম নেই। সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকলেই বারবার চোখের সামনে সেই কাদামাখা রাস্তা আর বৃষ্টির ঝাপটার মাঝে শুভ্র সেই পাগল করা স্পর্শটা ভেসে উঠছে। লজ্জায় হৃদির গাল দুটো আপেলের মতো লাল হয়ে উঠছে বারবার। সে বালিশে মুখ গুজে ভাবছে, শুভ্র ভাইয়া এসব কি করে ফেলল? ছি, এখন কাল সকালে সবার সামনে উনার সামনে যাব কিভাবে? ভাবনার সাগরে যখন হৃদি হাবুডুবু খাচ্ছে, ঠিক তখনই নিস্তব্ধ ঘরে তার বালিশের পাশে রাখা ফোনটা টুনটুন করে বেজে উঠল। হৃদি অবাক হয়ে ফোনটা হাতে নিল। স্ক্রিনে নামটা দেখেই তার কলিজা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। মেসেজটা এসেছে শুভ্রর আইডি থেকে। বুক ধকপককানি নিয়ে হৃদি কাঁপা কাঁপা আঙুলে ইনবক্সটা খুলল। আজকে যা যা হয়েছে সব তোর জন্য হয়েছে। এর শাস্তি হিসেবে কাল সবার কাছে থেকে যা সালামি পাবি সব আমাকে দিবি, মনে থাকে জানো। মেসেজটা পড়ে হৃদির যেন আকাশ থেকে পড়ার দশা। সে একদম থ হয়ে গেল। মনে মনে গজগজ করতে লাগলো, আমি কি ইচ্ছে করে পড়েছি? কাদা তো পিচ্ছিল ছিল, আমি তো আছাড় খেয়েছি আর ভুল করে ওনার ওপর পড়েছি।
কিন্তু ওইটা তো উনি নিজে করেছেন, তাহলে আমাকে কেন দোষ দিচ্ছেন? এসব ৭-৫ ভাবতে ভাবতে হৃদির মাথা খারাপ হওয়ার জোগাড়। অপমানে আর লজ্জায় বালিশে মুখ গুজে সে ছটপট করতে লাগল। এদিকে শুভ্রর অবস্থাও তথৈব, চোখে এক ফোঁটা ঘুম নেই। রুমের স্বল্পতার কারণে একই বিছানায় পাশে শুয়েছে ঈশান। শুভ্র বারবার এপাশ ওপাশ করছে। বিছানায় ছটপটানি দেখে ঈশান কনুইয়ে ভর দিয়ে উঠে বসল। বস, আপনি ঠিক আছেন? শরীর খারাপ লাগছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি একদম ঠিক আছি, তুমি ঘুমাও। ঈশান শুভ্রর এই অস্থিরতা দেখে মনে মনে মুচকি হাসল। সে শুভ্রর অনেক দিনের সঙ্গী, তাই বসকে বুঝতে তার সময় লাগল না। আচ্ছা বস, একটা প্রশ্ন করি। হৃদি আর আপনার বিয়েটা গোপন রয়েছে মানলাম, কিন্তু আপনার তো অধিকার আছে। আপনি চাইলে তো হৃদির সাথে গোপনে এক রুমে থাকতে পারেন, তাহলেই তো এমন ছটফট করতে হয় না আপনাকে। বাজে কথা বলবে না তো ঈশান। আমি এখনই ওর সাথে বেড শেয়ার করতে চাইছি না। যেদিন ওকে পুরোপুরি সসম্মানে নিজের বাড়ি নিয়ে তুলব, ঠিক সেদিনে আমি ওর সাথে এক রুমে থাকব, কিন্তু তার আগে না। ঈশান আর কোনো কথা বাড়াল না। একটা লম্বা হাই তুলে পাশ ফিরে শুয়ে পড়ল সে। আর কয়েক মিনিটের মধ্যেই ওর নাসিকা গর্জনে বোঝা গেল সে গভীর ঘুমে তলিয়ে গেছে। কিন্তু বেচারা শুভ্র, তার দু চোখের পাতা এক হওয়া তো দূরের কথা, মনের ভেতরে তখনও এক প্রলয়ঙ্করী ঝড় বয়ে যাচ্ছে। সে বালিশে মুখ গুজে নিজের গলার স্বর যতটা সম্ভব নিচু করল। তোর জন্য আজ আমার এই দশা। এক ফোঁটা চোখের পাতা এক করতে পারছে না। আমার ঘুমের যে 12টা বাজালে তুই, এর শোধ আমি ঠিক সময় মতো শোধে আসলে তুলে নেব। প্রতিটা মুহূর্তের হিসেব নেব তোর থেকে। চেষ্টা বইরানসি দেখিস তুই। সকাল ৮টায় হৃদির ঘুম ভাঙল। জানালার ফাঁক দিয়ে আসা রোদের ঝিলিক চোখে পড়তেই সে আড়মোড়া ভেঙে উঠে বসল। চারপাশ তাকিয়ে দেখে তার পাশে কেউ নেই। শুভ্রা, মিহি, পাখি কেউ না, সে একাই বিছানায়। ঘরটা কেমন নিঝুম, কিন্তু জানালার ওপাশ থেকে ভেসে আসছে ঈদের খুশির আমেজ। গ্রামের ঈদগাহ মাঠ থেকে ভেসে আসা মাইকের আওয়াজে চারপাশ মুখরিত। সুমধুর স্বরে কেউ ইসলামিক বয়ান দিচ্ছে, আবার মাঝে মাঝে আসসালাতু খায়রুম মিনান নাউম ধ্বনিতে বাতাস ভারী হয়ে উঠছে। হৃদি তাড়াতাড়ি করে উঠে ঘর থেকে বেরিয়ে এলো। বাড়ির উঠোনে আসতেই তার চোখ চড়ক গাছ। উঠোনের এক কোণে বড় উনুন জ্বলেছে, সেখানে বিশাল হাঁড়িতে সেমাই আর ফিরনি রান্না হচ্ছে। মিষ্টি সুবাসে পুরো বাড়ি ম ম করছে। বাড়ির মহিলারা গয়না আর নতুন শাড়ির খসখস শব্দ তুলে রান্নার তদারকিতে ব্যস্ত। কেউ পিঠা বানাচ্ছে, কেউ আবার চাটনি তৈরিতে মগ্ন। একটু দূরেই আমতলায় জলচৌকি পেতে মিহি, পাখি আর শুভ্রা জটলা পাকিয়ে বসে আছে। সবার হাতেই মেহেদির গাঢ় আলপনা। হৃদিকে দেখেই পাখি খিলখিল করে হেসে উঠল। কিরে, ঈদ মোবারক, কেমন আছিস? এখন ঘুম ভাঙল তোর? আমরা কত ডাকলাম, তোকে ধাক্কালাম, কিন্তু তোর কোনো সার শব্দ নেই। মনে হচ্ছিল কুম্ভকর্ণের ঘুম দিচ্ছিস। ঈদ মোবারক। আসলে কাল রাতে তো অনেক দেরিতে ঘুমিয়েছি, তাই একদম বুঝতে পারিনি। শুভ্রা হৃদির চোখের নিচে হালকা কালি দেখে মুচকি হাসল। সে হয়তো জানে এই কালির রহস্য কি। ঈদ মুবারক হয়েছে এখন, কাল রাতে তো মেহেদি লাগাসনি, এখন লাগা। ঈদ মোবারক। না রে, আমার এখন একদমই ইচ্ছে করছে না। তোরা পড়েছিস তো, তাতেই হবে, থাক, দিব না। কিন্তু গ্রামের এই ডানপিটে মেয়েগুলোর কাছে হৃদির ওজোর টিকল না। মিহি একরকম জোর করে হৃদিকে টেনে আনলো। ওর মেহেদি লাগানো শুকনো হাতটা সাবান দিয়ে সুন্দর করে ধুয়ে দিল। তারপর পরম মমতায় হৃদির কোমল হাতের তালুতে লতা পাতার এক সূক্ষ্ম নকশা ফুটিয়ে তুলল। এদিকে বাড়ির পুরুষদের মধ্যে সাজ সাজ রব পড়ে গেছে। নামাজের সময় হয়ে এসেছে। পুকুরঘাটে পানি ছিটানোর শব্দ আর হাসাহাসি শোনা যাচ্ছে। পুরুষরা দল বেঁধে ঈদগাহে নামাজ পড়তে গেলেই বাড়ির মহিলারা গোসলের সুযোগ পাবে। হৃদি যখন নিবিষ্ট মনে নিজের হাতের মেহেদির সূক্ষ্ম ডিজাইনটা দেখছিল, ঠিক তখনই বাড়ির ভেতর থেকে ধীর পায়ে বের হয়ে এলো শুভ্র। মুহূর্তের মধ্যে উঠোনের সব কোলাহল যেন থেমে গেল। সবার চোখ আটকে গেল শুভ্রর দিকে। এমনকি হৃদিও অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। শুভ্র আজ ধবধবে সাদা একখানা কারুকাজ করা পাঞ্জাবি পরেছে। আস্তিন দুটো কনুই পর্যন্ত নিখুঁতভাবে ফোল্ড করা, যার ফলে তার সুগঠিত হাতের লোমগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। সাথে ম্যাচিং সাদা পায়জামা আর বাঁ হাতে সেই দামি ব্ল্যাক স্মার্ট ওয়াচ। চুলগুলো এখনও ভেজা, মাত্রই গোসল সেরে আসায় পানির কণাগুলো রোদে হীরের মতো চিকচিক করছে। হাতে একটা শৌখিন জায়নামাজ। হৃদি যেন মুহূর্তের জন্য জাস্ট থ হয়ে গেল। হৃদস্পন্দনটা এক পলকের জন্য থমকে গিয়ে আবার দ্বিগুণ বেগে ছুটতে শুরু করল। এ যেন এক চেনা শুভ্রকে নতুন করে আবিষ্কার করা। ইতিমধ্যে গ্রামের কয়েকজন চঞ্চল কিশোর আর যুবক দৌড়ে এলো। শুভ্রর সাথে কোলাকুলি করে উচ্চস্বরে ঈদ মুবারক জানালো। বিলকিস চৌধুরী পরম মমতায় এগিয়ে এলেন। বাহ, মাশাআল্লাহ,
মনে হচ্ছে আসমান থেকে নেমে আসা কোনো জান্নাতি পুরুষ। আমার তো চোখই সরছে না রে। আসসালামু আলাইকুম চাচি, ঈদ মুবারক, দোয়া করবেন। সবাই একে অপরকে ঈদের শুভেচ্ছা জানাতে লাগলো। আনন্দ আর হুল্লোড়ে মুখর হয়ে উঠল চারপাশ। ঠিক তখনই ইমন এক লাফে দৌড়ে এসে শুভ্রর কোমর জড়িয়ে ধরল। আসসালামু আলাইকুম ব্রো, ঈদ মুবারক। আগে সালামি দাও, তারপর কথা। আগে নামাজ, তারপর সালামি, বুঝছিস? কান ছাড়ো, নামাজ পড়েই নিব। না দিলে খবর আছে তোমার, তখন বুঝবা সালামি কারে কয়। শুভ্র ভাইয়া, ঈদ মোবারক। আমাদের সালামিটাও কিন্তু একদম রেডি রেখো, কোনো বাহানা চলবে না এবার। নামাজে যাচ্ছে। আসার সময় কাঁঠাল গাছ থেকে বস্তা বস্তা টাকা নিয়ে আসবো তোদের সবার জন্য। তোরা শুধু হা করে আমার দিকে তাকিয়ে থাকিস, দেখিস কত টাকা দিই। শুভ্রর এই রসিকতা শুনে বাড়ির উঠোনে থাকা সবাই একসাথে হো হো করে হেসে উঠল। চারপাশের এই হাসি খুশি আর উৎসব মুখর পরিবেশে সবাই যেন এক অন্যরকম আনন্দে মেতেছে। কিন্তু রিদি একদম চুপচাপ। সে একপাশে দাঁড়িয়ে অপলক চোখে শুভ্রকে দেখছে। শুভ্র কি সুন্দর সবার সাথে হাসছে, কথা বলছে, সবার আনন্দ ভাগ করে নিচ্ছে। কিন্তু রিদির মনের ভেতরে তখন অন্যরকম এক দ্বন্দ্ব শুরু হয়েছে। হঠাৎ রিদির মনের গহীনে একটা চিন্তা তীরের মতো এসে বিঁধল। শুভ্র তো এখন শুধু তার ভালোবাসার মানুষ নয়, শুভ্র তার ৩ কবুল বলা বৈধ স্বামী। শরীয়তের হিসেবে শুভ্রর ওপর তার সবটুকু অধিকার আছে। তবে শুভ্র কেন তার থেকে এত দূরে দূরে থাকে? কেন তাকে সেভাবে স্পর্শ করে না? কেন তাদের মাঝে এই দুর্ভেদ্য দেয়াল? শুভ্র সহ বাড়ির সব পুরুষরা নামাজ পড়তে বেরিয়ে গেল। সাথে সাথেই শুরু হলো মেয়েদের গোসলের ধুম। একে একে সবাই গোসল সেরে ফেলল। রিদি গোসল শেষ করে প্রথমে সাধারণ একটা কামিজ পরে চুলগুলো ভালো করে শুকিয়ে নিল। তারপর আলমারি থেকে বের করলো তার পছন্দের সেই সাদা রঙের চুড়িদার। সুন্দর করে চুল বেঁধে ওড়নাটা পরিপাটি করে জড়িয়ে নিল সে। ঠোঁটে দিল হালকা লিপস্টিক আর চোখে গাঢ় কাজল। সব শেষে আয়নায় নিজেকে একবার দেখে নিল রিদি। ঈদের দিনের নতুন কাপড়ে সবাইকে যেন একটু বেশি সুন্দর লাগে। শুভ্রা, মিহি, পাখি সবাই নতুন কাপড় পরে সেজেগুজে ড্রয়িং রুমে আসলো। বাড়ির পুরুষরা নামাজ পড়ে ততক্ষণে ফিরে এসেছে। শুভ্রও চলে এসেছে। ইতিমধ্যে ঈশানও গোসল করে রুম থেকে বেরিয়ে সবার সাথে কথা বলছে। সুহান চৌধুরীর মন পুরোপুরি জয় করতে না পারলেও শুভ্রর বড় চাচা মাহবুব চৌধুরী এবং চাচি বিলকিস চৌধুরীর মন সে ঠিকই জয় করে নিয়েছে। তাদের কাছেও ঈশানকে খুব ভালো লেগেছে। হিন্দু হলে কি হবে, ছেলেটা মন থেকে একদম সৎ আর অমায়িক। রিদি রুম থেকে বেরিয়ে বড়দের সম্মান জানিয়ে প্রথমেই মাহবুব চৌধুরীকে সালাম করল। আসসালামু আলাইকুম মামা, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক মামনি। বলেই তিনি পাঞ্জাবির পকেট থেকে ৪,০০০ টাকার কচকচে নোট বের করে রিদির হাতে দিলেন। রিদি প্রথমে নিতে না চাইলেও তিনি জোর করেই দিলেন। একে একে রিদি বাড়ির সব বড়দের সালাম করল। সবাই খুশি হয়ে সাধ্যমতো সালামি দিল। শুভ্রা, মিহি, পাখি তারাও একই কাজ করল। সবার হাতেই তখন সালামির টাকার তাড়া। ঠিক শেষ মুহূর্তে রিদি দেখল শুভ্র ঈশানের পাশে বসে ফোন টিপছে। রিদি সাহস সঞ্চয় করে এগিয়ে গিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক। ঠিক তখন রিদি ঈশানের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, জানি আপনার ধর্ম হিন্দু, কিন্তু আনন্দে উইশ করা নিশ্চয়ই পাপ হয় না, তাই বলছি ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক বোন। বলেই ঈশান পকেট থেকে ১,০০০ টাকা বের করে রিদিকে দিতে নিল। ঠিক তখনই শুভ্র ছো মেরে টাকাটা কেড়ে নিয়ে বলল, পাইছে কি সবাই? ছোট বলে ওদেরকে খালি টাকা দিতে হবে? আর আমরা বড় হয়েছে বলে কি আকাশ থেকে উড়ে এসেছি নাকি? তাই বলে আপনি আমার টাকা নিলেন কেন? আমার টাকা দিন বলছি। শুভ্র টাকা তো দিলই না, উল্টো আচমকা রিদির হাত থেকে বাকি সব সালামের টাকা এক ঝটকায় কেড়ে নিল। রিদি তখন মরিয়া হয়ে শুভ্রর কাছ থেকে টাকা নেওয়ার জন্য এপাশ ওপাশ করছে, আর শুভ্র দুষ্টুমি করে টাকাগুলো ওদিক সেদিক ঘুরিয়ে উপরে তুলে ধরছে, কিছুতেই দিচ্ছে না। ড্রয়িং রুমে বসে থাকা বাড়ির সবাই দুজনের এই খুনসুটি দেখে হো হো করে হাসছে। মামা, তোমার ছেলেকে কিছু বলবে? শুভ্র, দিয়ে দে টাকাগুলো, মেয়েটাকে আর খেপাস না। ও এত টাকা সামলাতে পারবে না, তা আমি ওর ভালোর জন্য নিজের কাছে রেখে দিয়েছি। কে বলেছে আমি সামলাতে পারবো না? দেখেন, আমার টাকা এক্ষুনি ফেরত দিন। শুভ্র আর কোনো কথা বলল না, চুপচাপ নিজের খাওয়া চালিয়ে যেতে থাকল। ঠিক সেই মুহূর্তে ঈশান সুযোগ বুঝে শুভ্রর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বস, শুনেছি ঈদে হাজবেন্ডরা তাদের ওয়াইফকে স্পেশাল সালামি দেয়, আর আপনি এখানে নিজের স্ত্রীর সালামিটাই উল্টো কেড়ে নিলেন। বাহ বাহ, দারুণ কাজ করছেন তো আপনি। শুভ্র কোনো কথাই বলল না, সে নিজের মতো নির্বিকার ভঙ্গিতে খেতে থাকল। মা,
রাগ করিস না, ও একটু দুষ্টুমি করছে, টাকা দিয়ে দেবে। হৃদি অভিমানী গাল ফুলিয়ে চেয়ারে বসে পড়ল, তার মুখটা ছোট হয়ে এলো। বাড়ির সবাই এক এক করে ডাইনিং টেবিলে বসে পড়ল এবং ঈদের হরেক রকম সুস্বাদু নাস্তা খেতে শুরু করল। সেমাই, ফিরনি আর নুডলসের গন্ধে পুরো ঘর মম করছে। সবাই গল্প আর হাসাহাসিতে মেতে উঠল। খাওয়া দাওয়া শেষে শুভ্রর পিছু নিল হৃদি। সে বারবার মিনতি করে বলতে লাগল, ও শুভ্র ভাই, আমার টাকাগুলো দিয়ে দিন না। কিন্তু শুভ্র নাছোড়া বন্ধা, সে হৃদির কথা গায়েই মাখল না। হাঁটতে হাঁটতে সে বাড়ির ছাদে উঠে এলো। তার দেখা দেখি পেছনে পেছনে হৃদিও ছাদে চলে এলো। আপনি আমার টাকা দিবেন না তাহলে? নো। আপনার তো টাকার অভাব নেই, তাহলে আমার এই কয়টা টাকা দিয়ে আপনার কি যায় আসে? যায় আসে, এই টাকাগুলো ভবিষ্যতের জন্য। ভবিষ্যৎ মানে? ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হবে না, তাদের জন্য আমি এগুলো জমিয়ে রেখে দেব। তো আপনার বাচ্চার সাথে আমার টাকার কি হাপা? আপনার বাচ্চার জন্য আপনি জমান, আমার খুচরো পয়সা গুলো নিয়ে কেন টানাটানি করছেন আপনি? শুভ্রর ঠোঁটের কোণে এবার একটা রহস্যময় হাসি ফুটে উঠল। সে ধীর পায়ে এগিয়ে এসে হৃদির একদম সামনে দাঁড়ালো। হৃদি কিছুটা অপ্রস্তুত হয়ে এক পা পিছিয়ে যেতে শুভ্র ওর পথ আটকে দিল। শুভ্র 2 হাত পেছনে দিয়ে একটু ঝুঁকে মাথাটা নিচু করল। হৃদির কানের খুব কাছে মুখ নিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে একদম নিচু স্বরে বলল, হাতারাম একটা। আমার বাচ্চার তোর বাচ্চা তো একই কথা, আমার বাচ্চার মতো তুই হবে, ইডিয়েট। কথাটা শোনা মাত্রই হৃদির চোখ বড় বড় হয়ে গেল। বুকের ভেতরটা ধক করে উঠল। মুহূর্তের মধ্যে তার ফর্সা মুখটা লজ্জায় আপেলের মতো টকটকে লাল হয়ে উঠল। শুভ্র তার এই অবস্থা দেখে একগাল বাঁকা হেসে 2 হাত পকেটে ঢুকিয়ে নিল। সে ছাদ থেকে আয়েশি ভঙ্গিতে গুনগুন করে গেয়ে উঠল, নওশা সেজে যাব আমি, বন্ধু তোমার বাড়ি, তোমার অঙ্কে সেদিন প্রিয়া থাকবে লাল শাড়ি। লাইনটুকু বলেই শুভ্র আচমকা এক পা এগিয়ে হৃদির একদম কানের কাছে মুখ এনে পুনরায় গভীর স্বরে গাইল, বিয়ের সাজন সাজিবে, আমার পাশে বসিবে, আদর দিমু তোমারে বাসরনিয়া। হৃদির লজ্জায় এবার সত্যি মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। সারা শরীরে যেন একটা বিজলি খেলে গেল। শুভ্র এসব কি অসভ্য গান গাইছে? লোকটা কি আজ পাগল হয়ে গেল নাকি? তার হৃদস্পন্দন যেন নিজের কানকেও ছাড়িয়ে যাচ্ছে। হৃদি পাথরের মতো জমে দাঁড়িয়ে রইল। হঠাৎ শুভ্র ওর দিকে একটা ইশারা করে হৃদির হাতে তার কেড়ে নেওয়া সব সালামের টাকাগুলো ধরিয়ে দিল। আচ্ছা, আপনার মনে আছে এটা কি বলেন তো? এই রাগী, এই শান্ত, না মানে আপনি সাপের মতো খোলস বলতেন কি করে? শুভ্র একটা দীর্ঘ শ্বাস ফেলল। তারপর আলতো করে হৃদির কপালে একটা চটুল টোকা মেরে মুচকি হাসল। সে ধীর পায়ে ছাদের সিঁড়ির দিকে এগিয়ে গেল। নামতে নামতে সে উচ্চস্বরে গান ধরেছে, যেন গানের সুর দিয়েই হৃদির মনের সব প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে। এত কিছু বোঝো আর মন বোঝো না, কত কিছু তুমি খোঁজো আমায় তো খোঁজো না। শুভ্রর দরাজ কণ্ঠের সেই গান হৃদির কানের পর্দায় বারবার প্রতিধ্বনিত হতে লাগল। হৃদি পাথরের মতো ছাদে দাঁড়িয়ে রইল। সে নিজের হাতে থাকা সালামের টাকাগুলোর দিকে একবার তাকালো, আরেকবার সিঁড়ির দিকে। লোকটা কি সত্যিই আমায় ভালোবাসে নাকি সবটাই তার পাগলামো? শুভ্রকে খুঁজতে খুঁজতে ঈশান বারান্দা দিয়ে যাচ্ছিল। কিছু দূর হাঁটতেই হঠাৎ পিচ্ছিল কোনো একটা জিনিসের ওপর পা পড়তে সে ধপাস করে মেঝের ওপর আছাড় খেয়ে পড়ল। কোমরের তীব্র ব্যথায় সে কোকিয়ে উঠতেই আড়াল থেকে কেউ একজন খিলখিল করে হেসে চিৎকার করে বলে উঠল, ঈদ মুবারক ঈশান ভাইয়া, সালামি দিন। ঈশান দাঁতে দাঁত চেপে বিরক্তি নিয়ে তাকিয়ে দেখে শুভ্রা দাঁত বের করে হাসছে। ঈশান নিজের জুতোর তলার দিকে তাকিয়ে দেখল চটচটে আর পিচ্ছিল জাতীয় কিছু একটা লেগে আছে। এই কাণ্ডটা যে শুভ্রাহি কাজ তার আলাদা করে বলে দিতে হবে না। এই কি ছিল ওটা? স্পেশাল উইশ। এইভাবে কোন ধরনের উইশ শুনি? এটা হচ্ছে বাকিদের থেকে আলাদা। সবাই তো হাসি খুশিতে উইশ করল, আর আমি এইভাবে স্পেশাল কায়দায় করলাম। এখন আর কথা না বাড়িয়ে আমার ঈদের সালামিটা জলদি বের করুন। দেব না। যদি ভালোভাবে উইশ করতে তাহলে ভেবে দেখতাম, কিন্তু এখন এমন কায়দায় উইশ করে আমার কোমরটাই ভেঙে দিয়েছো। এখন ওই সালামির টাকা দিয়ে আমি আগে নিজের কোমরের চিকিৎসা করব। যাও, 1 পয়সাও পাবে না তুমি। ওই সব পুরনো কাসুন্দি বাদ দিন তো। হৃদিকে 1000 টাকা দিয়েছেন, আমি কি দোষ করেছি শুনি? ফাজিল মেয়ে, এত বড় একটা কাণ্ড করে আবার জিজ্ঞেস করছো কি দোষ করেছো? হৃদির মতো কি তুমি ভদ্র মেয়ের মতো উইশ করেছো? করেছো তো আমার কোমরটা ভেঙে। তার মানে কি আমি অভদ্র? তার থেকেও বেশি। শুভ্রা পাল্টা কিছু বলতে যাবে, ঠিক তখনই পেছন থেকে শুভ্রর সেই গম্ভীর আর ভারী কণ্ঠস্বর ভেসে এলো। কি হচ্ছে এখানে? ঈশান আর শুভ্রা ঝট করে সামনের দিকে তাকালো। শুভ্র দুদিকে ঘাড় বাঁকিয়ে ঈশানকে মেঝের উপর বিধ্বস্ত অবস্থায় বসে থাকতে দেখে ভ্রু কুঁচকে বলল,
কি হয়েছে? তুমি এইভাবে মেঝেতে বসে আছো কেন? আমি ইচ্ছে করে বসিনি, শুভ্রা এমন করেছে। এখানে কি একটা পিছলিন জিনিস মাখিয়ে রেখেছিল, আমি সেখানে পা দিতেই একদম ধপাস করে পড়ে গেছি। মুহূর্তের মধ্যে শুভ্রর চোখের চাউনি বদলে গেল। শুভ্রা, এটা কোন ধরনের বেয়াদবি? দিনে দিনে খুব বেশি বেয়াদব হয়ে যাচ্ছিস, তাই না? এরপরও যদি আর কোনোদিন এমন কিছু শুনি, তবে এক জ্বরে তোর সব দাঁত ফেলে দেব। মুহূর্তের মধ্যে শুভ্রার হাসিখুশি মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে অপরাধীর মতো ঈশানের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, সরি ভাইয়া, আর হবে না, ভুল হয়ে গিয়েছে। এই বলে শুভ্রা মাথা নিচু করে চলে যেতে নিলেই ঈশান পেছন থেকে ডেকে উঠল। দাঁড়াও, যেই জিনিসের জন্য এমন কাজ করলে এখন কি সেইটা না নিয়েই চলে যাবে? শুভ্রার চোখে জল টলমল করছে। না, লাগবে না ভাইয়া। বলেই শুভ্রা দ্রুত পায়ে দৌড়ে চলে গেল। ঈশান বুঝল মেয়েটা বকা খেয়ে ভীষণ অভিমান করেছে। সে মেঝে থেকে অনেক কষ্টে কোমর চেপে ধরে উঠে দাঁড়ালো, শুভ্রর দিকে তাকিয়ে একটু অনুযোগের সুরে বলল, বস, ওকেও তো বকলেন কেন? ছোট মানুষ, একটু আত্ম দুষ্টুমি করে ফেলেছে। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি ওকে আবার বলে দেবনি এমন দুষ্টুমি করতে। বেলা 11টা। তপ্ত রোদ জানলার পর্দা ভেদ করে শুভ্রের ঘরের মেঝেতে এসে পড়েছে। হৃদি টিপটিপ পায়ে দরজার কাছে এসে দাঁড়ালো। বুকের ভেতরটা দুরুদুরু করছে। বাড়ির সবাই সালামি দিল, অথচ শুভ্র তার নিজের জামাই হয়েও 1 টাকা পকেট থেকে বের করল না। এটা কিছুতেই হজম হচ্ছে না হৃদির। হৃদি দরজায় হালকা উঁকি দিয়ে দেখল শুভ্র এখন আর পাঞ্জাবিতে নেই। একটা ধবধবে সাদা শার্ট আর কালো প্যান্ট পরে বিছানায় বাবু হয়ে বসে ল্যাপটপে কি যেন টাইপ করছে। ওর তীক্ষ্ণ দৃষ্টি স্ক্রিনের দিকে স্থির। হৃদি ভাবল চুপি চুপি উঁকি দিয়ে দেখবে, কিন্তু শুভ্র স্ক্রিন থেকে চোখ না সরিয়েই একদম শান্ত অথচ গম্ভীর গলায় বলে উঠল, ও কি না মেরে রুমে আয়, কেন এসছিস সেটা বল। হৃদি চমকে উঠে 1 পা পিছিয়ে গেল। লোকটা কি অন্তর্যামী নাকি? পেছনে চোখ আছে নাকি ওর? হৃদি এক বুক সাহস সঞ্চয় করে গটগট করে রুমে ঢুকল। শুভ্রের একদম সামনাসামনি দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে তেড়ামি করে বলল, আচ্ছা, আপনি সালামি দিলেন না কেন? আগে ভাই হিসেবে না দিলেও কিছু বলতাম না, কিন্তু এখন তো আপনি আমার হাজবেন্ড, এখন তো আমি এটা মানতে পারছি না, কিছুতেই না। সালামি নাই, যা এখান থেকে। বলেই আমি বিশ্বাস করবো সাইফান শুভ্র চৌধুরীর পকেটে টাকা নাই? এই কথা তো কোনো সুস্থ সবল মানুষ বিশ্বাসই করবে না। একমাত্র সেই বিশ্বাস করতে পারবে যে আস্ত একটা পাগল ছাগল। তাহলে আমাকে কি আপনার পাগল ছাগল মনে হয়? শুভ্র ল্যাপটপের স্ক্রিন থেকে এক মুহূর্তের জন্য চোখ সরালো না। হৃদির অস্থিরতা দেখে সে ঠোঁটের কোণে মৃদু হাসি চেপে রেখেই অত্যন্ত শান্ত গলায় বলল, তুই তো আস্ত এক পাগলি। তুই আবার কবে থেকে ভালো হলি যে সুস্থ সবল মানুষের সার্টিফিকেট দিচ্ছিস? দেখুন, এখন এসব আজে বাজে বাহানা দিয়ে পার পাওয়া যাবে না, একদমই অনেক হয়েছে। এবার তাড়াতাড়ি আমার ঈদের সালামিটা বের করুন তো বলছি। শুভ্র আর কথা বাড়ালো না। 1 হাত দিয়ে ল্যাপটপটা ফট করে বন্ধ করে দিল। পকেট থেকে চামড়ার মানিব্যাগটা বের করে হৃদির দিকে না তাকিয়েই একটা নোট অবহেলার ভঙ্গিতে ছুঁড়ে মারল। নোটটা হৃদির পায়ের কাছে গিয়ে পড়ল। এনে টাকা নিয়ে এবার বিদায় হ। হৃদি বেশ আগ্রহ নিয়ে নিচু হয়ে নোটটা কুড়িয়ে নিল, কিন্তু নোটের দিকে তাকাতেই তার চোখ কপালে উঠে গেল। হাতের তালুতে মাত্র 2 টাকার একটা পুরানো নোট জলজল করছে। হৃদি রীতিমতো হাবার মতো নোটটার দিকে তাকিয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইল। হৃদির ওই ভ্যাবাচাকা খাওয়া মুখটা দেখে শুভ্র পেটের ভেতর দলা পাকিয়ে আসা হাসিটা অনেক কষ্টে চেপে রাখল। আপনি কি আমাকে রাস্তার ফকির মনে করেন? আমি এই 2 টাকা নেব আপনার কাছ থেকে? শুভ্র এবার আয়েশি ভঙ্গিতে বিছানায় গা এলিয়ে দিল। 1 পায়ের ওপর অন্য পা তুলে দিয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে উদাস গলায় বলল, ফকির না তো কি? তুই যেভাবে টাকার জন্য সকাল থেকে কানে কাছে ঘ্যান ঘ্যান করছিস, সাধারণত ফকিরা এমনটা করে। অবশ্য তোকে তার থেকেও অপরের স্তরের কিছু একটা বলতে হবে, কারণ আজকালকার রাস্তার ফকিরদেরও আত্মসম্মান বোধ আছে। একবার টাকা নেই বললে তার আর দ্বিতীয়বার চায় না, কিন্তু তোর তো দেখি নাছরবান্ধা স্বভাব। হৃদি অপমানে আর চরম রাগে 2 টাকার নোটটা দলা পাকিয়ে সরাসরি শুভ্রের মুখের ওপর ছুঁড়ে মারল। ওর চোখ মুখ তখন রাগে রিরি করছে। লাগবে না আপনার এই পচা টাকা, কিপটুস একটা জঘন্য কিপটে। বলেই হৃদি আর 1 মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ধপধপ করে পা ফেলে রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে এলো। করিডোর দিয়ে যাওয়ার সময় নিজের মনেই বিড়বিড় করতে লাগলো, ছি, এমন কিপটুস আমি জীবনে আর দুটো দেখিনি। নিজের বউকে 200-500 টাকা সালামি দিতে কলিজা শুকিয়ে যায় লোকটার। ভয় পায় টাকা দিতে। উফ, আর এই হার কিপটের সাথেই নাকি আমার সারা জীবন সংসার করতে হবে। হায় আল্লাহ।
তাহলে তো আমার সব মেপে মেপে খেতে হবে, ভাতের চালও হয়তো গুনে গুনে হাঁড়িতে দেবে। ও আল্লাহ, এসব সহ্য হয় না, ভালো লাগে না ছাই ধুর। হৃদি রাগে বিড়বিড় করতে করতে যাচ্ছিল। ঠিক এমন সময় একটা শান্ত পুরুষালী কণ্ঠ কানে আসতেই সে থমকে দাঁড়ালো। হাই রিদি, ঈদ মুবারক। অনেকদিন পর দেখা হলো। এতদিন পর খালাতো ভাই রাসেলকে দেখে হৃদি বিস্ময় মাখানো গলায় বলল। আরে রাসেল ভাইয়া, আপনি কখন এলেন? রাসেল হালকা হেসে আন্তরিকতার সুরে বলল। এই তো মাত্র মামু আসতে বলেছিল, আমি একটু দোটানায় ছিলাম, কিন্তু তুমি এসেছো জানলে কালকেই চলে আসতাম। যাই হোক, কেমন আছো? হৃদি ঠোঁটে আলতো হাসি ফুটিয়ে সৌজন্যের সাথে বলল। এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি? রাসেল খানিকটা মাথা চুলকালো, তারপর চোখের কোণে দুষ্টুমি আর কিছুটা মুগ্ধতা মিশিয়ে ধীর লয়ে বলল। আলহামদুলিল্লাহ ভালো ছিলাম, কিন্তু এখন তোমার সাথে কথা বলে মনটা আরও ভালো হয়ে গেল। রাসেলের বাড়তি প্রশংসা শুনে হৃদি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেও মুখে তা প্রকাশ করল না, সৌজন্য বজায় রেখে স্থির থাকল। রাসেল পুনরায় উৎসুক হয়ে শুধালো। তা কতদিন আছো এখানে? হৃদি ধীরলয় দায়সারা উত্তর দিল। সেটা আব্বু জানে। রাসেল এবার বেশ খোশ মেজাজে প্রস্তাব দিল। চলো না একটু ঘুরে আসি, অনেক দিন হলো গ্রাম দেখা হয় না, দুজনে মিলে ঘুরে আসি। হৃদি সরাসরি না করে দিয়ে গম্ভীরভাবে বলল। না না ভাইয়া, আপনি ঘুরে আসুন, আমি যাব না। কিন্তু রাসেল যেন নাছোড়বান্দা, সে হৃদির অনুমতির তোয়াক্কা না করেই ঝট করে ওর ডান হাতটা শক্ত করে চেপে ধরল। অনুনয়ের সুরে বলল। আরে চলো, কিছু হবে না, অনেক দিন তোমার সাথে দেখা হয় না, আজ একটু সময় কাটাই। হৃদি বেশ বিরক্ত হলো। সে হাত ছাড়ানোর চেষ্টা করতেই রাসেল একরকম জোর করে ওকে টেনে হাঁটা শুরু করল। কয়েক পা এগোতেই হঠাৎ রাসেল পাথরের মতো থমকে গেল। হৃদি চমকে সামনে তাকাতেই দেখল শুভ্র দাঁড়িয়ে আছে। ওর চোখ মুখ রাগে টকটকে লাল হয়ে আছে। রাসেল অপ্রস্তুত হয়ে হৃদির হাত ছেড়ে দিল এবং শুভ্রকে হাসি মুখে জড়িয়ে ধরে বলল। হে ব্রো, ঈদ মোবারক। শুভ্র তাকে জড়িয়ে ধরল না, একদম শান্ত কিন্তু বরফ শীতল কণ্ঠে প্রতিউত্তর দিল। ঈদ মুবারক। শুভ্র এবার তীক্ষ্ণ নজরে হৃদির দিকে তাকালো। হৃদি অপরাধবোধ থেকে মাথা নিচু করে ফেলল। রাসেল শুভ্রকে ছেড়ে দিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল। ব্রো, তুমি থাকো তাহলে, আমি আর হৃদি একটু বাইরে থেকে ঘুরে আসি। শুভ্র ল্যাপটপের মতো লৌকিকতাও যেন এক ঝটকায় বন্ধ করে দিল। সে রাসেলের দিকে তপ্ত চোখে তাকিয়ে একদম স্পষ্ট গলায় বলল। তোমার ঘোরার ইচ্ছে হয়েছে তো ঘুরে আসো, কিন্তু হৃদিকে নিয়ে যেতে পারবে না, ইটস ইম্পসিবল। রাসেল শুভ্রর কথার অন্তর্নিহিত ঝাঁজটা ধরতে পারল না। সে কিছুটা অবাক হয়ে শুধালো। কিন্তু কেন ব্রো, অনেক দিন পর দেখা, তার উপর ঈদ, একটু একটু ঘুরে আসা তো যাই। শুভ্র এবার হৃদির দিকে এক পলক তাকিয়ে রাসেলের দিকে ফিরে গম্ভীর স্বরে বলল। বাসে আরও মানুষ আছে, তুমি বরং ঈশানকে নিয়ে যাও, ও এখন আমাদের এলাকাটা ভালো করে দেখেনি। আর হ্যাঁ, আজকে যে হৃদির হাত ধরলে এই ভুলটা নেক্সট টাইম আর করবে না। ডোন্ট ইউ এভার ডেয়ার টু টাচ হার অ্যাগেন, নাহলে কি হবে আমি নিজেও জানি না। আই উইল মেক ইউ রিগ্রেট। রাসেল আগামাথে কিছুই বুঝতে পারল না। সে ভ্যাবাচাক্কা খেয়ে কিছু একটা বলতে চাইল, কিন্তু তার আগেই শুভ্র হৃদির হাত শক্ত করে চেপে ধরে একরকম টেনে নিয়ে সেখান থেকে চলে গেল। রাসেলের মাথার ওপর দিয়ে যেন সব কিছু বয়ে গেল। সে হতাশ হয়ে দাঁড়িয়ে রইল। ধুর, মনটাই খারাপ হয়ে গেল। এতদিন পর নিজের ক্রাশের সাথে দেখা হয়েছে, কত আশা করেছিল একটু ঘুরবে, সময় কাটাবে, কিন্তু শুভ্র সব আশায় জল ঢেলে দিল। শুভ্র হৃদিকে প্রায় টেনেই ছাদের নির্জনতায় নিয়ে এলো। হৃদি নিজের হাতটা ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে করতে চিৎকার করে বলল। ছাড়ুন, আপনার সাথে আমার কোনো কথা নেই, আপনি একটা আস্ত কিপটে। শুভ্র হৃদির কবজিটা আরও শক্ত করে চেপে ধরল। ওর চোখে মুখে তখন আগ্নেয়গিরির লাভা। সে হৃদির চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে একদম স্পষ্ট গলায় বলল। শোন, আমি একদম সোজা সাপটা কথা বলতে পছন্দ করি, তুই রাসেলের থেকে দূরে থাকবি, ইটস এ ওয়ার্নিং। ওর আশেপাশে যেন তোকে না দেখি। হৃদি অবাক হয়ে ভ্রু কুঁচকে শুধালো। কিন্তু কেন? রাসেল ভাই কি করেছে অযথা কেন ওনার সাথে কথা বলবো না? শুভ্র এবার রাগের দাঁতে দাঁত চেপে ধরা গলায় বলল। হৃদি, আমি এসবের কোনো কৈফিয়ত দিতে চাই না, তোকে দূরে থাকতে বলেছি মানে তুই দূরেই থাকবি, দ্যাটস ইট। হৃদি কিছুতেই মাথায় ঢোকাতে পারল না রাসেল কি এমন অপরাধ করল। সে জেদের সুরে পাল্টা প্রশ্ন করল। এটা অদ্ভুত মানুষ, আমি কারণ ছাড়া একটা মানুষের সাথে কেন কথা বলা বন্ধ করব? শুভ্রর মাথা রীতিমতো গরম হয়ে যাচ্ছে। হৃদির এই তর্কাতর্কি ওর সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। ইচ্ছে করছে একটা চর বসিয়ে গাল লাল করে দিতে। সে কোনো মতে লম্বা শ্বাস ফেলে রাগটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। তারপর বেশ গম্ভীর স্বরে বলল। আমার এখন তোর সাথে ফালতু তর্ক করার একদম ইচ্ছে নেই। আমি বলেছি মানে ওর সাথে কথা বলবি না, ডোন্ট আর্গিউ উইথ মি। হৃদি মুখ বাঁকিয়ে অবজ্ঞার সুরে বলল।
আমি আপনার কথা শুনতে বিন্দু মাত্র বাধ্য নই। এবার শুভ্র হিতাহিত গান হারিয়ে ফেলল, এক ঝটকায় হৃদিকে নিজের বুকের একদম কাছে টেনে আনল। শুভ্রর তপ্ত আর রাগী নিঃশ্বাস হৃদির কোপালে এসে আছড়ে পড়ছে। সে হিসহিসিয়ে ঠান্ডা গলায় শুধালো, বলেই সে পকেট থেকে 10 টাকার কয়েকটা কচকচে নোট, 20 টাকার নতুন নোট, 100 টাকার চকচকে নোট আর সাথে 1000 টাকার একটা নতুন নোট সবগুলো হৃদির হাতের মুঠোয় একরকম গুজে দিয়ে গটগট করে ছাদ থেকে নেমে গেল।